নমস্কার। আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। একটা গান ঠিক কতটা বলতে পারে? মানে শুধু সুর আর কথার বাইরেও তো একটা গান তার সময়, তার সমাজ, তার ইতিহাসের গল্প বলে, তাই না? আমাদের হাতে আজ বাংলা গানের ইতিহাসের উপর লেখা একটা বইয়ের কিছু অংশ আছে। তো ভাবলাম আজ এই বইয়ের পাতা উল্টে বাংলা গানের বিশাল জগতের একটা সফর করা যাক। আমরা দেখব এর উৎস কোথায়, সময়ের সাথে সাথে কিভাবে এর নানা ধারা তৈরি হলো, আর কোন কোন কিংবদন্তি শিল্পী এর মোড় ঘুরিয়ে দিলেন। একেবারে চর্যাপদ থেকে শুরু করে আজকের বাংলা ব্যান্ড পর্যন্ত এই লম্বা পথটা সংক্ষেপে বোঝার চেষ্টা করব আমরা। একদম তাই। আর এই যাত্রাপথটা কিন্তু বেশ রোমাঞ্চকর। কারণ বাংলা গান তো কখনো শুধু বিনোদন ছিল না। এটা সবসময় বাঙালির আবেগ, তার বিশ্বাস, এমনকি প্রতিবাদের আয়না হিসেবেও কাজ করেছে। আমরা দেখব কিভাবে মন্দিরের ভক্তিগীতি থেকে রাজপথের প্রতিবাদের স্লোগান, সবেতেই গান একটা বড় ভূমিকা নিয়েছে। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলি বাংলা গান, এর শিকড়টা ঠিক কতটা গভীরে? মানে এর প্রথম চেহারাটা কেমন ছিল? এ শিকড় তো অনেক গভীরে। দেখুন, ভারতীয় সঙ্গীতের উৎস যেমন সামবেদ, তেমনি বাংলা ভাষার আদিরূপ আর গানের প্রথম নিদর্শন পাওয়া যায় চর্যাপদে, যা প্রায় 1000 বছর আগে লেখা হয়েছিল। হাজার বছর আগে? হ্যাঁ, প্রায় 1000 বছর। এগুলো ছিল মানে বৌদ্ধ সহজিয়া সাধকদের আধ্যাত্মিক সাধনার গান। এরপর দ্বাদশ শতকে কবি জয়দেবের লেখা গীতগোবিন্দম একটা বড়সড় পরিবর্তন আনে। আচ্ছা। যদিও ওটা সংস্কৃতে লেখা, কিন্তু এর সুর আর ভাব বাংলা গানকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তার মানে শুরুতে গান ছিল মূলত আধ্যাত্মিক সাধনার একটা অঙ্গ। হুম। কিন্তু এই ধারাটা কি পাল্টালো? মানে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা বা দুঃখের কথা এগুলো গানে কিভাবে আসতে শুরু করলো? ঠিক এই পয়েন্টেই শ্রী চৈতন্যদেবের আগমন একটা যুগান্তকারী ঘটনা। তাঁর ভক্তি আন্দোলনকে কেন্দ্র করে জন্ম নিল পদাবলী কীর্তন, বা যাকে আমরা লীলা কীর্তন বলি। এই গান ছিল মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলাকে ঘিরে, কিন্তু এর মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের নিজেদের ভালোবাসা, অভিমান আর নিজেদের আবেগ প্রকাশের একটা ভাষা খুঁজে পেয়েছিল, তাই তো? একদম ঠিক তাই, কীর্তন হয়ে উঠল বাঙালির ভাব প্রকাশের এক প্রধান মাধ্যম। আপনি কীর্তনের কথা বললেন, আর এর বিভিন্ন ঘরানার কথাও তো শোনা যায়। যেমন ধরুন গড়ানহাটি, মনোহরশাহী। এই ঘরানা ব্যাপারটা ঠিক কি? এটা কি একই গানের বিভিন্ন স্টাইল, নাকি একদম আলাদা কিছু? খুব ভালো প্রশ্ন। এটাকে আপনি একই ভাষার বিভিন্ন উপভাষার মতো ভাবতে পারেন। মূল গল্পটা রাধাকৃষ্ণেরই, কিন্তু প্রত্যেকটা ঘরানার গাওয়ার ধরন, সুরের চলন আর আবেগ প্রকাশের ভঙ্গিটা ছিল আলাদা। এক একটা ঘরানা এক এক রকম মেজাজ তৈরি করত। আর এর পাশাপাশি বাংলায় শক্তি উপাসনাকে কেন্দ্র করে আরও এক নতুন ধারার গান জনপ্রিয় হল শ্যামা সঙ্গীত। হ্যাঁ, রামপ্রসাদ সেন বা কমলাকান্ত ভট্টাচার্যের গান। এই গানগুলোর বিশেষত্ব কি ছিল? কীর্তনের থেকে এটা কতটা আলাদা? ভীষণ ভীষণ আলাদা। কীর্তনে যেখানে ঈশ্বরের প্রতি সখ্য বা মধুর ভাব, শ্যামাসঙ্গীতে সেখানে ফুটে উঠল দেবীর সঙ্গে সন্তানের সম্পর্ক। রামপ্রসাদ সেনের গানে দেবী এখানে শুধু পূজার দেবী নন, তিনি মা। আচ্ছা। তার কাছে বকুনি খাওয়ার অধিকার আছে, অভিমান করার জায়গা আছে। এই গানগুলো কেবল ভক্তিগীতি ছিল না, এগুলো ছিল বাঙালির ব্যক্তিগত সুখ দুঃখ আর আরতি প্রকাশের এক গভীর দলিল। বেশ, তাহলে একদিকে ভক্তি, অন্যদিকে আরতি। কিন্তু সাধারণ মানুষের বিনোদনের জন্য বা একে অপরের সাথে মজা করার জন্য কি অন্য কোনো গানের ধারা ছিল? মানে সেকালের পপ মিউজিক বলতে যা বোঝায় আর কি। দারুণ বলেছেন, অবশ্যই ছিল। এখানেই তো আসে বিভিন্ন লোক আঙ্গিক এবং নাগরিক বিনোদনের গানের কথা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কবিগান। এটা ছিল একেবারে আজকের র‍্যাপ ব্যাটেলের মতো একটা ব্যাপার। ইন্টারেস্টিং। গানের লড়াই, এটা ঠিক কিভাবে হতো? দুটো গানের দল থাকত, আর তাদের প্রধানদের বলা হতো কবিয়াল বা কবিয়াল। আসরে দাঁড়িয়ে তারা মুখে মুখে ছড়ার গান তৈরি করে একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করত। বাহ। বিষয়বস্তু হতে পারত পৌরাণিক কোনো কাহিনী থেকে শুরু করে একেবারে সমসাময়িক কোনো ঘটনা। হরু ঠাকুর, রাম বসুর মতো কবিয়ালরা সে সময় রীতিমতো তারকা ছিলেন। আর অ্যান্টনি ফিরিঙ্গির নামও তো শোনা যায়। একজন বিদেশি হয়েও বাংলা কবিগানে অংশ নিচ্ছেন, এটা ভাবতেই আশ্চর্য লাগে। ওকে কি স্থানীয়রা সহজে গ্রহণ করেছিল?
হ্যাঁ, এটাই তো বাংলার সংস্কৃতির মজা। অ্যান্টনি ফিরিঙ্গি শুধু অংশগ্রহণই করেননি, তিনি রীতিমতো জনপ্রিয় ছিলেন। তাকে কেউ বিদেশি বলে দূরে সরিয়ে রাখেনি, বরং তার প্রতিভা আর উপস্থিত বুদ্ধির জন্য তাকে সম্মান করত। এটা প্রমাণ করে বাংলার সঙ্গীত জগৎ কতটা গ্রহণশীল ছিল। এর পাশাপাশি টোপ্পা গানের ধারাটিও খুব জনপ্রিয় হয়ে। টোপ্পলনের ব্যাপারটা ঠিক কি? এটা কি কবিগানের মতোই ছিল? না না, টোপ্পা ছিল একেবারে অন্য মেজাজের। এর প্রবর্তক ছিলেন রামনিধি গুপ্ত, যিনি নিধুবাবু নামেই বেশি পরিচিত। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আদলে বাংলায় এক নতুন ধরনের প্রেমের গান তৈরি করেন। এটা ছিল মূলত নাগরিক গান, যার মধ্যে একটা মার্জিত রুচির পরিচয় ছিল। এছাড়া আখড়াই, হাফ আখড়াই, পাঁচালি বা যাত্রাগানের মতো আরও অনেক আঙ্গিক ছিল। যেমন দাশরথী রায় তার পাঁচালির জন্য খুব বিখ্যাত ছিলেন। পাঁচালী? হ্যাঁ, পাঁচালি ছিল অনেকটা, মানে মিউজিক্যাল স্টোরি টেলিংয়ের মতো। এরপর এলো ১৯ শতক, বাংলার নবজাগরণের সময়। এই যে এত বড় একটা সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, এটা তো নিশ্চয়ই গানের জগতেও একটা আলোড়ন ফেলেছিল। প্রচণ্ড প্রভাব ফেলেছিল। এই সময়টাকে বলা যেতে পারে বাংলা গানের আধুনিকতার সূচনা পর্ব। দুটি প্রধান নতুন ধারা জন্ম হয়, যা আগে ছিল না। প্রথমটি হল ব্রহ্মসঙ্গীত। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের উপাসনার জন্য এই গানের সৃষ্টি। এর মূল ভাবনাটা কি ছিল? এটা কি আগের ভক্তিগীতি থেকে আলাদা? হ্যাঁ, এর দর্শনটাই ছিল আলাদা। এই গানে পৌত্তলিকতার বদলে নিরাকার এক ঈশ্বরের আরাধনা করা হতো। এর সুর ছিল শান্ত, গম্ভীর আর ইন্ট্রোস্পেক্টিভ। রামমোহন রয় থেকে শুরু করে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুরবাড়ির অনেকেই এই ধারায় গান রচনা করেন, যা বাংলা গানে এক নতুন আধ্যাত্মিক মাত্রা যোগ করে। তাহলে একদিকে এই আধ্যাত্মিক গান, যা মানুষের ভেতরের জগৎকে নাড়া দিচ্ছে, আর বাইরের জগতে যে পরাধীনতার শৃঙ্খল, সেই রাজনৈতিক পরিস্থিতিটা গানে কিভাবে এলো? গান কিভাবে প্রতিবাদের ভাষা হয়ে উঠল? ঠিক এখানেই দ্বিতীয় ধারাটির জন্ম, স্বদেশী বা জাতীয়তাবাদী গান। ১৮৬৭ সালের হিন্দু মেলাকে এর সূতিকাগার বলা যেতে পারে। এই গানগুলো শুধুমাত্র বিনোদন বা উপাসনার জন্য ছিল না। এর একমাত্র উদ্দেশ্য ছিল মানুষের মনে দেশপ্রেম জাগিয়ে তোলা, তাদের রাজনৈতিকভাবে সচেতন করা। তার মানে বাংলা গান প্রথমবার সরাসরি রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠল। একদম। তাহলে এই পটভূমিতেই বাংলা গান তার সেরা রূপকারদের খুঁজে পেল, আমরা যাদের পঞ্চকবি বলি। এই পাঁচজন তো বাংলা গানের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার জানতে ইচ্ছে করে, এই পাঁচজন সমসাময়িক শিল্পী কিভাবে এত আলাদা আলাদা শৈলী তৈরি করলেন? এটাই সবচেয়ে আকর্ষণীয় বিষয়। তারা একে অপরের দ্বারা প্রভাবিত হলেও প্রত্যেকেরই নিজস্ব জগৎ ছিল। প্রথমেই বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি শুধু গান লেখেননি, তিনি রবীন্দ্রসঙ্গীত নামে একটা সম্পূর্ণ ঘরানাই তৈরি করে গেছেন। ঠিক। দেশি বিদেশি সুরের মিশ্রণ ঘটিয়ে তিনি এমন এক সুরের জগৎ তৈরি করেছেন যা আজও অতুলনীয়। আর তিনি নিজেই নিজের গানগুলোকে পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশের মতো বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন, যা তার সঙ্গীত ভাবনার গভীরতার পরিচয় দেয়। রবীন্দ্রনাথের পর অবশ্যই ডিএল রায়ের কথা বলতে হয়। তার গানে তো একটা স্পষ্ট পাশ্চাত্য প্রভাব ছিল, তাই না? হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায়ের গানে, বিশেষ করে তার হাসির গানে পাশ্চাত্য সুরের প্রভাব খুব স্পষ্ট। কিন্তু তার আসল পরিচিতি তার স্বদেশী গানে। ধন ধান্য পুষ্প ভরা বা বঙ্গ আমার জননী আমারের মতো গানগুলো আজও বাঙালির হৃদয়ে একই রকম আবেগ তৈরি করে। একদম। এরপর আসবেন রজনীকান্ত সেন, কান্তকবি। তার লেখা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই গানটা তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মূলমন্ত্র হয়ে উঠেছিল। একটা সাধারণ কথা নিয়ে লেখা গান কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠল? কারণ ওই গানটা সময়ের দাবিকে ধরতে পেরেছিল। বিদেশি জিনিস বর্জন করে দেশি জিনিস গ্রহণ করার যে রাজনৈতিক ডাক, সেই ডাকটাকে রজনীকান্ত সেন একটা খুব সহজ, ঘরোয়া আবেদনে পরিণত করেছিলেন। গানটার মধ্যে কোনো জটিলতা ছিল না, ছিল মায়ের প্রতি ভালোবাসার মতো একটা সহজ আবেগ। তাই এটা স্লোগানের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। হুম। অতুলপ্রসাদ সেন আর কাজী নজরুল ইসলামের অবদানও তো বিশাল। অতুলপ্রসাদ সেন কর্মসূত্রে লখনৌতে থাকতেন, তাই তার গানের ঠুমুরি ও গজলের প্রভাব খুব স্বাভাবিকভাবেই এসে পড়েছিল, যা বাংলা গানে এক নতুন মেজাজ নিয়ে আসে। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা।
গানটি তো বাঙালির ভাষাপ্রেমের জাতীয় সঙ্গীত। ঠিক। আর সবশেষে কাজী নজরুল ইসলাম, আমাদের বিদ্রোহী কবি। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়, কিন্তু তিনি তো প্রচুর শ্যামসঙ্গীত, ইসলামী গানও লিখেছেন। এই দুই ভিন্ন ধারার মেলবন্ধন তিনি কিভাবে ঘটালেন? এটাই ছিল নজরুলের জাদু। তিনি একদিকে যেমন কারার ওই লৌহ কপাট লিখে বিদ্রোহের আগুন ছড়িয়েছেন, তেমনি অন্যদিকে গভীর ভক্তিতে শ্যামাসঙ্গীত বা ইসলামী গজল লিখেছেন। তার কাছে বিদ্রোহ আর ভক্তি আসলে একই মুদ্রার এপিঠোপিঠ ছিল। আচ্ছা। দুটোই ছিল অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে দাঁড়ানো। তিনি প্রথম বাংলা গানে সফলভাবে গজল আঙ্গিককে জনপ্রিয় করেন। এই পাঁচজন মিলেই বাংলা গানের আধুনিকতার পথ তৈরি করে দিয়েছিলেন। পঞ্চকবির পর প্রযুক্তির হাত ধরে বাংলা গানে আরেকটা বড় পরিবর্তন আসে। গ্রামোফোন, রেডিও আর তারপর চলচ্চিত্র। এই নতুন মাধ্যমগুলো তো গানকে শিল্পীর আসর থেকে একেবারে সাধারণ মানুষের চায়ের দোকানে পৌঁছে দিল, তাই না? একেবারে। বিশেষ করে চলচ্চিত্রের হাত ধরে এক নতুন যুগের সূচনা হয়। পঙ্কজ কুমার মল্লিক, শচীন দেব বর্মন, রায়চাঁদ বড়ালের মতো সুরকাররা সিনেমার জন্য গান তৈরি করতে শুরু করেন, যা বিপুল জনপ্রিয়তা পায়। গান আর শুধু উচ্চাঙ্গের শিল্প রইল না, হয়ে উঠল গণসংস্কৃতির অংশ। আর এই সময়েই তো গণসঙ্গীতের ধারাটিও খুব শক্তিশালী হয়ে ওঠে। ঠিক। 40-এর দশকে ভারতীয় গণনাট্য সংঘ বা আইপিটি এর মাধ্যমে সলিল চৌধুরী বা হেমাঙ্গ বিশ্বাসের হাত ধরে আসে গণসঙ্গীতের ধারা। এটা ছিল স্বদেশী গানেরই আর এক রূপ, কিন্তু এবার লড়াইটা শুধু বিদেশি শক্তির বিরুদ্ধে নয়, দেশের ভেতরের শোষণ, বঞ্চনা আর অসাম্যের বিরুদ্ধে। এই গানগুলো ছিল শ্রমজীবী বঞ্চিত মানুষের অধিকারের কথা বলার গান। আর তারপরই তো এলো সেই স্বর্ণযুগ, 50 আর 60-এর দশক। এই সময়টাকে স্বর্ণযুগ বলার কারণটা কি? শুধু কিছু ভালো শিল্পী ছিলেন বলেই, নাকি এর পেছন আরও বড় কোনো কারণ ছিল? এটা ছিল একটা পারফেক্ট স্টর্ম। একদিকে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো কিংবদন্তি শিল্পীদের অবিশ্বাস্য কণ্ঠ। অন্যদিকে গৌরীপ্রসন্ন মজুমদার বা পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গীতিকার, যারা মানুষের মনের কথাগুলোকে খুব সহজ কিন্তু গভীর ভাষায় তুলে আনতেন। আর তার সাথে ছিল অনবদ্য সুর। গীতিকার, সুরকার আর গায়ক, এই তিনের মেলবন্ধন এমন একটা জায়গায় পৌঁছেছিল যা আগে বা পরে খুব কমই দেখা গেছে। তাই এই সময়টাকে স্বর্ণযুগ বলা হয়। এ ধারা তো অনেকদিন চলল, কিন্তু 70 দশকে মহিনের ঘোড়াগুলির হাত ধরে যে বাংলা ব্যান্ডের জন্ম হল, সেটা তো একটা সম্পূর্ণ বাঁক বদল। একটা প্রতিষ্ঠিত সফল ধারা থাকতেও এই নতুন ধারার প্রয়োজন কেন হলো? কারণ সময় বদলাচ্ছিল। 60-এর দশকের শেষে, 70 দশকের শুরুতে কলকাতা শহর উত্তাল। রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব, নাগরিক জীবনের হতাশা, এই নতুন বাস্তবতাগুলো আগের দিনের রোম্যান্টিক গানে ধরা পড়ছিল না। ঠিক। তরুণ প্রজন্মের একটা নতুন ভাষা দরকার ছিল। মহিনের ঘোড়াগুলি সেই ভাষাটা তৈরি করল। গিটার, ড্রামসের পাশ্চাত্য সাউন্ডের সাথে তারা মিশিয়ে দিল শহুরে জীবনের যন্ত্রণা, একাকিত্ব আর প্রতিবাদের কথা। বাংলা গান প্রথমবার নাগরিক বিষণ্ণতার কথা এত সরাসরি বলতে শুরু করল। তাহলে চর্যাপদের আধ্যাত্মিকতা থেকে শুরু করে মহিনের ঘোড়াগুলির নাগরিক বিষণ্ণতা, বাংলা গানের এই যাত্রা সত্যিই অবিশ্বাস্য। এত বৈচিত্র্য, এত বাঁক বদল। তাহলে সব মিলিয়ে এর তাৎপর্যটা কি? এই তাৎপর্য হল বাংলা গান শুধু বিনোদন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের দলিল। আমাদের প্রতিটি সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী থেকেছে আমাদের গান। কীর্তনের মধ্যে দিয়ে আমরা আমাদের ভক্তিকে খুঁজেছি, স্বদেশী গানের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতার স্বপ্নকে দেখেছি, আবার গণসঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা পেয়েছি। ঠিক। এটি একটি জীবন্ত ধারা, যা আজও ক্রমাগত নিজেকে বদলে চলেছে, নতুন রূপে প্রকাশ করছে। আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে ইতিহাসের কথা আমরা জানলাম, সেখানে অনেক বিখ্যাত মানুষের নাম রয়েছে, কিন্তু তাদের বাইরেও তো আরও অনেকে ছিলেন। গ্রামের সেই বাউল বা ভাটিয়ালি গায়ক, বাড়ির মেয়েরা যারা ঘুমপাড়ানি গান গাইতেন, সেই লোকশিল্পীরা, যাদের সুর হয়তো বড় সুরকাররা ব্যবহার করেছেন, কিন্তু তাদের নাম ইতিহাসে লেখা হয়নি। বাংলা গানের এই যে অলিখিত ইতিহাস, সেই মানুষগুলোর কথা ভাবলে কি আমাদের জানা ইতিহাসটা আরও একটু অন্যরকম মনে হয়?